নমস্কার সাংবাদিক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গতকাল বেঙ্গল ফাইলসের ট্রেলার প্রকাশের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির ঘরের ছেলে বিবেক অগ্নিহোত্রী আবারও বাংলাকে অপমান করলেন। নিজের দোষ ঢাকতে তিনি আক্রমণাত্মক হয়ে কি করবেন মাথা ঠিক রাখতে পারলেন। তিনি বললেন, সত্যজিৎ রায়ের বাংলায় শিল্পী কণ্ঠরোধ করা হচ্ছে। সত্যজিৎ রায়কে আমরা জানি, বাংলার এবং ভারতের এত বড় একজন চলচ্চিত্র পরিচালক, তাকে এইভাবে তার নাম করাটাও ওনার মুখে সাজে না। উনি ট্রেলারটি দেখানোর জন্য হোটেল মালিক সহ প্রশাসনের সাথে যে আলোচনা করে নিতে হয়, এই স্বাভাবিক বিষয়টাও জানেন না। যখন বুঝলেন তখন এই ট্রেলার আর দেখানো গেল না। রেগে গিয়ে বললেন, এখানে কি দুটি সংবিধান, একটা ভারতের আর একটা ম্যাডামের? আমরা এটাকে নিন্দা করছি চরমভাবে। এইভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা যায় না, সেটা বাংলারই অপমান। তিনি আবার বললেন, রাজ্যে যিনি সর্বশক্তিমান, যার হাতে ক্ষমতা, তার নির্দেশেই এই ঘটনা। এটা তোষণের রাজনীতিতে বাংলার অবস্থা কাশ্মীরের মতো হয়ে গেছে। এই কথাটা বললেন মিঠুন, আপনারা তাতেও জানেন, এবং এই কথাটাও আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, অত্যন্ত অপমানজনক। ছবিতে কেলকাটা কিলিংয়ের যন্ত্রণাময় ইতিহাসকে মনে করানোর চেষ্টা করা হয়েছে। সেটা মানুষকে জানাবেন না। মিঠুনের এই কথাটা খুব ভালোভাবে আপনারা খেয়াল করুন, যে তাহলে কি আমরা বলবো যে গুজরাটে 2002 সালের যে ঘটনাটা, সেইটা দেখা হোক, একটা গুজরাট ফাইল হোক। আমরা কি একের পর এক এগুলো তুলতে থাকবো যে বাংলার এই ঘটনা, 46-এর ঘটনা, এইটা তুলতে হবে আজকে তাদের সুবিধার জন্য? এই যে বিষয়, তার সাথে অনেক কিছু যুক্ত হয়ে যাবে। আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একজন যিনি ছবি করে, তার যোগ্যতা ইত্যাদি নিয়ে আমার প্রশ্ন নেই। আমি প্রশ্নটা করতে চাইছি যে আর্ট অ্যান্ড রিয়ালিটি, অর্থাৎ বাস্তবটা কি আর আমি কি দেখাচ্ছি। শিল্পের স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা মানে একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করা, এইটা নয়। কিরকম মিথ্যা, আমি একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থিত করব, তারপর অন্যান্য বক্তারা বলবেন তাদের বক্তব্য। অগ্নিহোত্রী দাবি করেছেন, কলকাতা সোহরাওয়ার্দী এভিনিউর নাম রাখা হয়েছে বুচার অফ বেঙ্গল ঘোষের শহীদ সোহরাওয়ার্দীর নামে। এটা হচ্ছে একদম ভুল তথ্য। এই রাস্তাটার নাম রাখা হয়েছিল হাসান সোহরাওয়ার্দীর নামে। তিনি এই তথ্যটা জানেন না, ইতিহাস পড়েননি। তাকে যারা ফিডব্যাক দিচ্ছে, তারা মিথ্যে তথ্য দিচ্ছে তাকে। এই হাসান সোহরাওয়ার্দীর নামে তিনি ছিলেন কলকাতার সর্বপ্রথম প্রথম এবং শেষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই তথ্যটা ওর পক্ষে জানা সম্ভব হয়নি, তার কারণ অত্যন্ত কম পড়াশোনা করেন। এরা ভাবেন কি করে মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করব। তো যাই হোক, এই বিভ্রান্তি ছড়ানোই এদের কাজ। আমি একটা উদাহরণ শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার। এবার আপনাদের সামনে আমাদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন শ্রী সৈকত মিত্র। আজকে সিনেমার সাথে যারা যুক্ত, সেই ব্যক্তিরাই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বক্তব্য রাখবেন। নমস্কার। আমি কিছু বলার আগে
আমাদের শ্রদ্ধেয় চিত্র পরিচালক গৌতম ঘোষের একটি ভিডিও আপনাদের সামনে একটু চেষ্টা করছি চালানো। 1947 সালে স্বাধীনতা পেলাম আমরা, দেশ ভাগ হল। আসলে ভারত কি ভাগ হয়েছিল? ভাগ হয়েছিল বাংলা আর পাঞ্জাব। যে দেশের মানুষরা সব থেকে বেশি লড়াই করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাদের ভাগ করা হলো। তার অনেক কারণ রয়েছে, কিন্তু সেই কারণগুলো নিয়ে যদি কাজ করতে হয় তাহলে গবেষণা করতে হয় এবং দাঙ্গা বা দেশ ভাগ কেন হয়েছিল ভাবতে হবে। র্যাটক্লিফ সাহেব লাইন টেনে দিলেন, বাংলার মাঝখান থেকে ভাগ হয়ে গেল, পুরো জেলোমেলো ভাগ, পাঞ্জাব ভাগ হয়ে গেল। আপনারা যদি একবার আন্দামানের সেলুলার জেলে যান, দেখবেন একটা লম্বা ফলক রয়েছে, সেখানে প্রায় 90% হচ্ছে বাঙালির নাম, তারপর পাঞ্জাবিরা, তারপর কিছু কিছু অন্যান্য জাতির মানুষেরা। ফলে বোঝাই যায় যে কারা লড়াই করেছিল। এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আমরা বেঁচে আছি এবং চিরকাল বেঁচে থাকবো। বাংলাকে অনেকবার অবদস্থ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি মানুষ। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে আমাদের বাংলা ভাষা। সেই বাংলাকে হেনস্থ করা আগেও সম্ভব হয়নি, ভবিষ্যতে হবে না। বাঙালি সেটা করতে দেবে না। জয় বাংলা। আমি গৌতমদার এই শেষ যে কটি কথা সেটা নিয়ে দুইটি কথা বলি। তা হচ্ছে, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে বাংলা ভাষাকে সারা ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য প্রথমে আসলে একটা ন্যারেটিভ তো তৈরি করে এবং সেই ন্যারেটিভ গুলো আপনারাও দেখান, বিশেষ করে বড় বড় চ্যানেলগুলো। সেই ন্যারেটিভটা লোকে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে। ন্যারেটিভে বলা হয়েছিল যে মুসলমান সম্প্রদায়ের যারা, তাদেরকে নাকি এরকম অবস্থ করা হচ্ছে, কিন্তু আমরা পরিষ্কার এখন দেখতে পাচ্ছি এখানে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি নয়। এখানে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে অপদস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার আসি যে কারণে আজকের এই প্রেস কনফারেন্স আপনাদের ভালো করেই বলে দিয়েছেন। গতকাল একটি ঘটনা ঘটেছে, সেটা কি কারণে ঘটেছে সেটা প্রশাসন অবশ্যই বলতে পারবে, তারাই দায়িত্ব নিয়েছেন। আমাদের যেটুকু মনে হয়েছে যে একটা, এর আগে আমরা যখন দেখি যে একজন পরিচালক তিনি তার নিজস্ব ভাষায় কথা বলেন, তিনি তার নিজস্ব ভাবনায় মানুষের কাছে ফিল্ম নিয়ে আসেন, সেগুলো আমরা দেখি। আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু ফিল্মের ভীষণ অনুরাগী, তার মধ্যে একটা অবশ্যই দ্য হেড স্টোরি, চকলেটও মোটামুটি ভালোই লেগেছিল। কিন্তু একটা সময়ের পর থেকে এই ধরনের কিছু নির্দেশকরা, চিত্র পরিচালকরা, তারা একটা নির্দিষ্ট উপায়ে বা একটা নির্দিষ্ট ভাবনাকে প্রোপাগান্ডা করার জন্য বিভিন্ন মিথ্যে সমস্ত, যেটা গৌতমদা বললেন যে গবেষণা না করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত হয়ে ইনফ্যাক্ট তারা একটা করে ফিল্ম বানাতে শুরু করে। এরকম বেশ কিছু ফিল্ম আপনারা জানেন, দেখেছি আমরা। কারো কারো নিশ্চয়ই ভালো লেগেছে, হতেই পারে। কিছু কিছু জায়গায় আবার সেই ফিল্মগুলো দেখানোর জন্য করমুক্ত করা হয়েছে, সেটাও কি কারণ আপনাদের কাছে অজানা হওয়া উচিত নয়। তো যাই হোক, এখন যে ঘটনাটা ঘটার জন্য এই উদ্দেশ্যে গতকাল যেটা করা হয়েছে, আমার মনে হয় যে, আমি মনে করি যে এটা ট্রেলার লঞ্চ করাটা বড় কথা ছিল না। এরকম ধরনের একটা ঘটনা যাতে ঘটানো যায়, যাতে করে মানুষের মনে একটা ভাবনা আসতে পারে যে পশ্চিমবঙ্গ বোধহয় সংবিধান বিরোধী একটা রাজ্য। যে সংবিধান যিনি রচনা করেছেন তিনি আসলে বাংলা থেকেই তিনি একটা সময় বাংলারই তিনি সাংসদ ছিলেন। তো যাই হোক, তো
এবং যেটা গৌতম বললেন যে বাঙালিরা যে আত্মদান, যে বলিদান দিয়েছেন, তার তুলনা অন্য কোথাও কিছু হতে পারে না। আমরা এইটুকু বলতে চাই যে ঘটনাগুলো তিনি বলার চেষ্টা করেছেন, আমরা পুরো ফিল্ম দেখলে আরো পরিষ্কার হবে নিশ্চয়ই, তবু ট্রেলারে কিন্তু যতটুকু মনে হয়েছে সেটা হচ্ছে যে বাংলায় একটা সময় একটা ঘটনা ঘটেছিল 1946 সালে, আপনারা জানেন। সেখানে গোপাল মুখোপাধ্যায় তিনি অগ্রণী দায়িত্ব নিয়েছিলেন এই দাঙ্গাবাজদের ঠেকানোর জন্য। এই কথাটা কেন আমি বলছি, আমি তার পরিবারের বহু মানুষকে চিনি, যারা আপনারা জানেন যে তার নাতি, তিনি আজকে কিন্তু এফআইআর করেছেন তাদের দাদুকে নিয়ে, তার ঠাকুরদাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলার জন্য। এবং আমি যতটুকু জানি তাদের কাছ থেকে শুনেছি যে গোপাল মুখোপাধ্যায় ওই সময় কিন্তু দাঙ্গাবাজদের ঠেকানোর জন্য যা কিছু করা প্রয়োজন সেটা তিনি করেছিলেন। এবং এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে মুসলমানদের তিনি নির্মাণ করেছিলেন, তা নয়। তিনি হিন্দুদের পাশে যেমন দাঁড়িয়েছিলেন, তার পরিচিত, তার পেরিফেরির মধ্যে যারা ছিলেন তাদের সেই সমস্ত মুসলমানদের পাশেও কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। যে কারণে এই 16ই আগস্ট বহু মানুষ আছেন আশেপাশে যারা মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু গোপাল মুখোপাধ্যায়কে 16ই আগস্ট এসে তারা তাদের কৃতজ্ঞতা জানায়। এটা তাদের পারিবারিক সূত্রে আমার জানা, যেহেতু আমার তার পারিবারিক যারা নাতি নাতনি তারা আমার বিশেষ পরিচিত, আমি তার বাড়িতেও গেছি, তাকে পায়ে হাতে প্রণামও করেছি বহু বছর আগে, 2005 সালে তিনি চলে গেছেন। কাজেই আমার মনে হয় যে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যা যা কিছু করণীয় সেটা একজন পরে করুক, কিন্তু তিনি যেন নিজেকে সত্যজিৎ রায় এইখানে বলে আমিও তাই করতে পারি, আমি বিরোধ জানাতেই পারি, আপনার সঙ্গে আমার বিরোধিতা থাকতেই পারে, তাই বলে কি আমি আপনার মাথা ফাটিয়ে দিতে পারি? পারি না। আইন সাপেক্ষ একটা ব্যাপার, যেটা তিনি করতে চাইছেন সেটা যদি আইন সাপেক্ষ না হয় তাহলে তাকে বাধা দেওয়া যদি জরুরি হয়ে থাকে, সেটা হয়েছে, সেটা প্রশাসনিক ব্যাপার, তারা দেখছেন। কিন্তু আমরা মনে করি, আমাদের বাঙালির অস্মিতা যেটা মনে করে, যারা নিজেদের বাঙালি বলে মনে করেন, আমরা মনে করি যে বাংলার বিরুদ্ধে যে মিথ্যে প্রচার বা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবই। এবং এই মিথ্যেগুলোর আসল সত্যটা আপনাদের সকলের তরফ থেকে এবং আমাদের সকলের সহযোগিতায়, আমাদের তরফ থেকে আপনাদের সকলের সহযোগিতায় আমরা কিন্তু বার করে আনবই। কাজেই এই বেঙ্গল ফাইলস সেটা চলুক বা না চলুক, লোকের ভালো লাগুক বা না লাগুক, তার মিথ্যেগুলোকে আমরা কোনোভাবেই মেনে নেব না, এটাই আমার বক্তব্য। আপনারা নিশ্চয়ই এটাও জানেন, কালকে বিজেপির পক্ষ থেকে মিছিল বা তাদের যে কর্মসূচিগুলো তারা পালন করেছে হিন্দু হত্যা দিবস। এটার কোনো মানে হয় না, তার কারণ শুধু হিন্দুরা মারা যায়নি, মুসলমানরাও মারা গেছে। এই বিভাজনের রাজনীতির ফলে ইতিহাসকে ওদের বিকৃত করতে হচ্ছে। এবার আপনাদের সামনে বলবেন শ্রীমতী অনন্যা চক্রবর্তী। ধন্যবাদ কবিতা। নমস্কার, আমি অনন্যা চক্রবর্তী। আমি একজন তথ্যচিত্র নির্মাতা, আমি জাতীয় পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র নির্মাতা এবং আমি দীর্ঘদিন সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষকতা করেছি। ফিল্ম স্টাডিজ পড়াতাম, মাস কমিউনিকেশন পড়াতাম এবং জার্নালিজম পড়াতাম। জার্নালিজমের হেড অফ দ্য ডিপার্টমেন্টও ছিলাম, মাস কমিউনিকেশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। এবং আমি আমার ছাত্রছাত্রীদের যা শেখাতাম সেটা হচ্ছে নির্ভীকভাবে ছবি বানানো বা সংবাদ পরিবেশন করা এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা বা নিরপেক্ষভাবে সমাজের চিত্রটা তুলে ধরা। তার কারণ ভিজুয়াল মিডিয়াম, অডিও ভিজুয়াল মিডিয়াম একটা অত্যন্ত পাওয়ারফুল একটা মিডিয়াম, যেটা দিয়ে কিন্তু জনমানুষকে সুই করা যায়, তাদের মন পাল্টে দেওয়া যায়, তাদের মনের উপরে বিশাল প্রভাব ফেলা যায়। এবং তার ফলে আমাদের একটা বিশাল সামাজিক দায়িত্ব থাকে। ফিল্ম মেকার হিসেবে আমি যদি বলি, একটা বিশাল সামাজিক দায়িত্ব থাকে সত্যটাকে ঠিকভাবে পরিবেশন করার। এবং
আপনারা নিশ্চয়ই হিটলারের কথা নিশ্চয়ই সবাই জানি আমরা। হিটলারের একজন খুব প্রিয় ফিল্ম মেকার ছিলেন, তার হয়ে প্রোপাগান্ডা ছবি বানাতেন ঠিক বিবেক অগ্নিহোত্রীর মতোই। তার নাম ছিল লেনি রেফেনস্টল, এবং তিনি স্পেসিফিক্যালি হিটলারের জন্যই ছবি বানাতেন। ওনার খুব বিখ্যাত ছবির নাম হচ্ছে ট্রায়াম্ফ অফ দ্য উইল, এবং সেখানে তিনি মানে ভীষণ রাইট উইং এবং ফ্যাসিস্ট ইডিওলজি তুলে ধরতেন, যে শুধু শ্বেতাঙ্গ, শুধু নীল চোখ, শুধু সোনালি চুল এরকম, এবং খুব মানে সুঠাম দেহ সমেত মানুষজনরাই একমাত্র বেঁচে থাকার অধিকারী। এবং দীর্ঘদিন যতদিন হিটলার বেঁচে ছিলেন উনি গ্লোরিফাই করে গেছেন নাৎসি জার্মানিকে, নাৎসি ইডিওলজিকে ইত্যাদি। কিন্তু যেদিনকে হিটলার চলে গেলেন তারপর থেকে কিন্তু যতদিন লেনি রেফেনস্টলকে একদম ব্যান করে দিয়েছিল পুরো ইউরোপ, তাকে আর কোনো ছবি বানাতে দেওয়া হয়নি, কারণ তিনি তার ছবির মাধ্যমে তিনি ঘৃণা ছড়াতে সার্থক হয়েছিল, যেটা মানবতা, সমগ্র মানবতার জন্য একটা বিশাল ক্ষতি ছিল, বিশাল একটা ধ্বংসাত্মক কাজ করেছিলেন উনি। এটা খুবই দুঃখজনক, কারণ লেনি রেফেনস্টল কিন্তু খুব দারুণ ছবি বানাতেন, ওনার ক্রাফটিং দারুণ ছিল। যেমন ভালো ক্যামেরা বুঝতেন, সেরকম ভালো এডিটিং বুঝতেন, খুব বড় চিত্র পরিচালক ছিলেন উনি। কিন্তু ওনার এই হিটলারের পৃষ্ঠপোষকতায় থাকার জন্য এবং হিটলারের ইডিওলজি নিয়ে শুধুমাত্র কাজ করার জন্য তিনি আর জীবনে কোনোদিন ছবি বানাতে পারলেন না। তো বিবেক অগ্নিহোত্রী সম্পর্কেও কিন্তু একই জিনিস বলা যায়, যে বিবেক অগ্নিহোত্রী 2014 সালের আগে পর্যন্ত খুব ভালো ছবি বানাতেন, একদম অন্যরকম ছবি বানাতেন, অন্য ঘরানার ছবি বানাতেন, আমরা যেগুলো জানি চকলেট, গোল ইত্যাদি। 2014 থেকে হঠাৎ করে উনি ট্র্যাক চেঞ্জ করে একদম একটি রাজনৈতিক দল মানে বিজেপির হয়ে ছবি বানাতে শুরু করলেন। কাশ্মীর ফাইলস, তাশকেন্ট ফাইলস, কেরালা ছবি উনি বানাননি, এবং দিল্লি ফাইলস বানাতে যাচ্ছিলেন, এবং এখন বেঙ্গল ফাইলস বানিয়েছেন। এবং মানে পুরো প্রত্যেকটা ছবি উদ্দেশ্য প্রণোদিত, হিন্দু ফ্যাসিজমকে প্রমোট করা এবং মাইনরিটিকে তাকে ছোট করা, এবং যে যে রাজ্য তারা হিন্দুত্ববাদকে প্রমোট করছে না বা হিন্দুত্ববাদের পক্ষে নয়, যারা নিরপেক্ষতার পক্ষে, যারা ধর্মীয় নিরপেক্ষতার পক্ষে এবং যারা সংবিধানের পক্ষে, তাদেরকে কিভাবে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছে। এবং আপনারা বলতেই পারেন যে ওটা তো ওনার দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, আমি মেনে নিতাম যে দৃষ্টিভঙ্গি থাকার সবার অধিকার আছে, কিন্তু যদি উনি সত্যি সত্যি একজন নিরপেক্ষ ফিল্ম মেকার হতেন এবং সত্যি সত্যি যদি উনি মানে সত্যিটাই তুলে ধরার জন্য কাজ করতেন, যেটা উনি দাবি করছেন, তাহলে উনি গুজরাট ফাইলস বানাননি কেন? তাহলে উনি মণিপুর ফাইলস বানাননি কেন? এটা আমার সরাসরি প্রশ্ন ওনাকে। যে একজন চিত্র পরিচালকের যে সামাজিক দায়িত্ব থাকে, সেই দায়িত্ব উনি পালন করেননি, এবং কেন পালন করেননি এবং কেন আজকেই হঠাৎ ওনাকে বেঙ্গল ফাইলস বানাতে হলো, একদম পরিষ্কার, কারণটা খুব পরিষ্কার। কারণ 1 বছর পরে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন, এখন থেকে উনি যদি ঘৃণার রাজনীতি ছড়াতে যদি আরো সাহায্য করেন বিজেপিকে, তাহলে পরে হয়তো রাজনৈতিক ফায়দা খানিকটা হবে বিজেপির। এবং যদি উনি বিভাজনের রাজনীতি এবং হিংসার রাজনীতি ছড়াতে পারেন, তাহলে সুবিধে হয়ে যাবে যারা বিভাজনের রাজনীতি নিয়েই কাজ করে, যাদের এজেন্ডাটাই হচ্ছে কমিউনাল। এবং সেই জন্যই উনি এই ছবিটা বানিয়েছেন, এবং সেই জন্যই উনি এই ট্রেলারটা লঞ্চ করছিলেন, এবং উনি বুঝে গেছিলেন যে বাংলার মাটি দুর্জয় ঘাটি ছিলেন দুর্বৃত্ত, বাংলার মানুষ এত সহজে কমিউনাল এজেন্ডায় লড়বে না এবং ওনার ছবিকে প্রত্যাখ্যান করতে পারে। সেই জন্য উনি, আমাদের ধারণা যে এই ঘটনা যেটা ঘটেছে উনি নিজেই প্ল্যান করে ঘটিয়েছেন, যাতে একটু সস্তার পাবলিসিটি পান, যাতে সব কাগজে লেখা হয় যে এরকম হয়েছে, ওকে জোর করে করতে দেওয়া হয়নি। কোথায় জোর করে করতে দেওয়া হয়নি? কে ছিল? কোন স্টেটের কেউ কিছু তো করেনি। একটা প্রাইভেট 5-তারা হোটেলে উনি লঞ্চ করছিলেন, সেখানে তাদের সঙ্গে কি বাকবিতণ্ডা হয়েছে আমাদের জানা নেই, তাকে তিনি এটা করতে পারেন। ছবিটা রিলিজ করুন, তাতে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা তো নেই।
যার দেখা সে দেখবে, যার বিশ্বাস করা সে করবে। কিন্তু উনি মানে রাজ্য চিত্র পরিচালক হিসেবে নিজের সামাজিক দায়িত্ব পালন করছেন না বলে আমরা মনে করি। ধন্যবাদ। অনন্যা চক্রবর্তীকে ধন্যবাদ। আমি আর একটা কথা আপনাদের কাছে তুলব, আপনারাও জানেন অনেকে হয়তো। সংবাদের প্রকাশ গতকাল আলিপুরে গোপাল মুখোপাধ্যায় একটা মূর্তি বসানোর কর্মসূচি ছিল। বিরোধী দলনেতা সেখানে গেছিলেন। আমার প্রশ্নটা অন্য কিছু না, এটা তো আলিপুরে কেন? আর তো পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে, বিশেষ করে ভোটবাজার, কলেজ স্ট্রিট, যে সমস্ত জায়গায় তিনি পরিচিত ছিলেন, যেখানকার মানুষ তার পরিবারকে এখনো জানেন। সেটা না করে আলিপুরে যাওয়ার একটাই হতে পারে, সেটা হচ্ছে একটা উস্কানিমূলক কর্মসূচি গ্রহণ করা। এটাও আমাদের দিক থেকে ঠিক মনে হচ্ছে না। এরপরে আপনাদের সামনে বলবেন রাহুল চক্রবর্তী। ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা এতক্ষণ আপনারা সবাই বুঝতে পেরেছেন। গতকাল একটি ছবি টিজার রিলিজের সময় বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং যেহেতু আমি একজন অভিনেতা এবং সেই দায়িত্ব আজকে আমার উপর পড়েছে যে আজকে কিছু বলার জন্য। দেখুন, বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গ, আমাদের এখানে কিন্তু আমরা ছোট থেকে দেখে এসেছি হিন্দু মুসলিম আমরা সবাই একসঙ্গে থাকি, এবং আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেখানেও কিন্তু আমরা মিলেমিশে একসঙ্গে কাজ করি। বাংলা ছবি ভারতবর্ষ বেরিয়ে বিদেশে, এবং একটু আমি গৌতমদার একটা বাইক দেখলাম, আমরা গৌতমদার মতো এত বড় মাপের একজন ডিরেক্টর, তারা কিন্তু কোনো রকম ছবি নিয়ে সমাজে ঘাড়ে চাপিয়ে দেওয়ার কিন্তু কোনো কিছু করেননি। একটা ছবি যেটা মিথ্যে, যে ছবির গল্পটাই পুরোটা মিথ্যে, যেটা বাংলার সঙ্গে কোনোভাবে কোনো মিল নেই। দেখা হচ্ছে দুর্গা ঠাকুরকে আগুনে জ্বালানো হচ্ছে। আমরা তো ভাবতেই পারি না দুর্গা ঠাকুরকে কেন জ্বালানো হবে। দুর্গা পুজো বাংলার একটা ঐতিহ্য, আমাদের গার্ডিয়ান হয় এখানে, বিদেশ থেকে আমরা তার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি। আমাদের এখানে রেড রোডে নামাজও পড়া হয়, আবার রেড রোডে কিন্তু গার্ডিয়ানটাও হয়। আমি বেশি সময় নেব না, আমি খুব অল্প করে বলবো। এইটুকু বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি পুরোটাই বলবো, এরকম একটা ছবিকে, আমাদের এখানে কিছুদিন আগে একটা ছবি রিলিজ হয়েছে, ছবি টিজার রিলিজ হয়েছে, সারা বাংলা সেই ছবিকে কিন্তু আমরা খুব উন্মাদনায় সেই ছবি রিলিজ হয়েছে, আমরা হলে গিয়ে দেখেছি। এখানে বাংলাটাকে অস্থির করার চেষ্টা, তার কারণ একটাই, 26শে ইলেকশন, দিল্লি সরকার আর পেরে উঠছে না পশ্চিমবঙ্গে এইখানে মানুষের সঙ্গে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। যে করেই হোক এখানে অশান্ত সৃষ্টি করতে হবে, যাতে মানুষের মনে একটা কিছু তৈরি করা যায়, যাতে আমাদের এখানে একটা কোনোভাবে গন্ডগোল সৃষ্টি হয়। এটা অসম্ভব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ। রাহুলকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন হরনাথ চক্রবর্তী। নমস্কার। আমার ঠিক আগেই অন্যান্য বক্তব্য রেখেছে। বিশেষ অনন্যা যে প্রসঙ্গগুলো তুলে বলল, এটা একেবারে যুক্তিযুক্ত এবং আমি একমত। ওর কথা মতো ও যে বিষয়গুলো তুলে ধরেছে এটা সত্য। আজকে যে পরিচালক উনি যে বেঙ্গল আইন তৈরি করেছেন, এটা একেবারেই উদ্দেশ্যমূলক এবং প্ল্যান। এটা যখন ও অ্যানাউন্সমেন্ট করেছিল আমি 2 বছর আগে, তখন থেকে প্ল্যান করে, এবং ও কালকে আমি ওর একটা ইন্টারভিউ দেখছিলাম, ও বলেছে ও টিম নাকি ওয়েস্ট বেঙ্গল ঘুরে ঘুরে সব হোমওয়ার্ক করে গেছে, তারপর ছবি করেছে। তো হোমওয়ার্কটা কি সেটা আমরা বুঝতে পারছি। বিজেপি সরকারের প্রচুর মানুষ যেখানে আছেন, তারাও থেকে ঘুরি ঘুরি হোমওয়ার্ক করিয়েছে।
আর সেইগুলো ও বক্তব্য রাখছে বিভিন্ন মিডিয়ার সামনে। টোটালটা প্ল্যান করা ছবি বেঙ্গল ফাইল, যেটা আমরা ট্রেলার দেখলাম, যে ট্রেলারের মধ্যে যেসব সংলাপ আছে, যেভাবে ছবিটা আসছে, যদিও পুরো ছবি আমরা এখন দেখতে পাইনি। আমার পাশে অনন্য আছে, আমরা দীর্ঘদিন সেন্সার বোর্ডে ছবি দেখেছি এবং ছবি দেখতে গিয়ে কালকে আমার মনে করছিল যে সংলাপগুলো আছে সেই সংলাপগুলো কিন্তু সেন্সারে বাদ যাওয়া উচিত, কিন্তু যেহেতু ট্রেলার আমি কিছু বলতে পারছি না, ছবি দেখলে বোঝা যাবে। আর সেন্সারটা ওদের পুরোটাই ওদের হাতে, ওরা যা করবে সেন্সার সেটাকে পরিষ্কার থেকে অ্যালাউ করবে, সেটাও পরিষ্কার বেঙ্গল ফাইলে বোঝা যাচ্ছে। দেখা ট্রেলারের মধ্যে যে অপশন আছে সেটা দেখবে এবং পরিষ্কারভাবে বাংলায় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা পশ্চিম বাংলায় শান্তিতে প্রতিটি মানুষকে নিয়ে, প্রতিটি জাতি নিয়ে, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে সুন্দরভাবে শান্তিতে থাকছে এবং কোনো অশান্তি নেই, সেই জায়গাটা মুশকিল দেওয়া পরিকল্পনা এবং সেটা এমনভাবে প্ল্যান করা হয়েছে যে সেপ্টেম্বরে সেগুলো লিখে দিতে হবে এবং সেইটাকে নিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করবে এবং সেখান থেকে ওরা রাজনৈতিক ফয়দা করবে। যেহেতু সামনে সেই ইলেকশন ওরা করতে যাচ্ছে, এটা ভুল হবে, ভুল হবে কেন মানুষ সত্য, তার বাইরে কিছু নেই। পশ্চিমবঙ্গের মানুষ আবার বুঝিয়ে দেবে এই বেঙ্গল ফাইল মাইল করে কিছু হবে না। বেঙ্গল ফাইল এমনি পশ্চিমবঙ্গ থেকে মানুষ বয়কট করে দেবে, আমাদের কিছু বলতে হবে না, এমনি লোক দেখতে যাবে না। কারণ মমতা ব্যানার্জি কি করছে, পশ্চিমবঙ্গ কি করছে না সেটা সবাই জানে। কিছু মানুষ হইচই করছে, তারা আজকে বাঙালিদের পেছনে লেগে পড়েছে, বাঙালিদের মধ্যে বাংলা খেলা হোক, কি অদ্ভুত ব্যাপার। তো তারা কিনা বেঙ্গল ফাইল করে এরকম সমস্যা করবে এটা তো বোঝাই যাচ্ছে। তো এইসব করে কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গের মানুষ সবাই এক জায়গায় আমরা আছি, আর আমরা ইন্ডাস্ট্রিগতভাবে আমরা সবাই প্রতিবাদ করব যে বেঙ্গল ফাইলের মতো ছবি যাতে পশ্চিমবঙ্গে মানুষ দেখতে চায়, মানুষ ছেড়ে দেখুক, কিন্তু আমার মনে হয় মানুষ দেখবে না, তখনই সেটা প্রতিবাদ করে দাঁড়াবে সবার কাছে, এটাই। আর আরেকটা কথা আমি সংযোগ করবো যে বেঙ্গল ফাইল করতে গিয়ে যেটা কতটা প্রি প্ল্যান, কলকাতাতেও আমাদের কিছু শিল্পীদের সেখানে নিয়েছে, সেই শিল্পীদের নিয়ে ইউজ করতে কেন সাধারণ মানুষ যারা সিনেমা বাইরে এইসব রাজনীতিটা বোঝে না, তারা বুঝবে বেঙ্গল ফাইল মানে তো বাঙালি জাতির আছে, তাহলে এটাই সত্য। আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো সবটাই এদের বানানো, এটা প্রি প্ল্যান, ওরা পশ্চিমবঙ্গে হেয় করার জন্য এইসব তৈরি করছে। এটা একটা গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে গিয়ে বিজেপি সরকার। এদিকে এদিকে তাড়িয়ে দিন, তাহলেই আমাদের উন্নতি হবে। কেন এরা এসে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করবে এবং অনেক কিছু ক্ষতি করবে আমাদের, সেটা শুরু হয়ে গেছে। তারই হচ্ছে যে ট্রেলার লঞ্চ করেছে, এটা ট্রেলার হচ্ছে আমাদের জন্য, আমাদের প্রতিবাদ করার, জনসাধারণের প্রতিবাদ করার জায়গা চলে এসছে। নমস্কার। খরদাকে ধন্যবাদ। আমি আরেকটা কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই। কাশ্মীর ফাইলস নিয়ে যে এত কথা আপনারা সকলেই জানেন যে তার পক্ষে দাঁড়িয়েছিলেন সরাসরি নরেন্দ্র মোদী, আর এই বেঙ্গল ফাইলসের পক্ষে
এই রাজ্যে দাঁড়িয়েছেন শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ এটা একই দলের একেবারে পরিকল্পিত একটি কর্মসূচি, সেটা বোঝা যাচ্ছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রন্তি সেনগুপ্ত। ঠিক আছে, ঠিক আছে। এই যে বেঙ্গল ফাইলস নামে চলচ্চিত্রটি বিবেক অগ্নিহোত্রী বানিয়েছেন, এটি যে শুধুমাত্র ওর ব্যক্তিগত ইচ্ছার ফসল বা একদম বিচ্ছিন্ন একটি ব্যাপার সেরকম কিন্তু নয়। একটু যদি ভালোভাবে ভেবে দেখেন আপনারা, বা যদি একটু ইতিহাস চর্চা করেন, দেখবেন যে দেশে যখন কোনো ফ্যাসিস্ট শাসক ক্ষমতায় আসে, সে তার সুবিধা মতো একটি মিথ্যাকে বারবার বারবার সত্য বলে প্রতিষ্ঠিত করতে চায়, এবং তার জন্য তখন তার এই ধরনের প্রচার মাধ্যম, যেমন বলছিলেন অনন্যা, লেডি ডিফেন্সারের মতো চলচ্চিত্র নির্মাতা, তার পেটোয়া সংবাদ মাধ্যম, তার পেটোয়া টিভি চ্যানেল, তার পেটোয়া খবরের কাগজ ইত্যাদি ইত্যাদি দরকার হয়। এই যে একটি মিথ্যাকে বারবার বারবার সত্য বলে প্রচার করে মানুষের মনে তাকে গেঁথে দেওয়ার এই যে ফ্যাসিস্ট কায়দাটি, এটি প্রথম খুব সফলভাবে প্রয়োগ করেছিলেন জার্মানিতে হিটলার। আপনারা যারা ইতিহাস চর্চা করেন বা করেন না, তারাও নিশ্চয়ই জানেন যে গোয়েবলসের মাধ্যমে হিটলারের যিনি প্রচার সচিব ছিলেন, তখন হিটলার বারবার বারবার একটি মিথ্যাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জার্মানিদের মনে। সেটি কি? যে ইহুদিরা খুব খারাপ, ইহুদিদের এত সংখ্যাধিক্যের জন্য জার্মানির কোনো উন্নতি হচ্ছে না বলে ইহুদিদের সম্পর্কে একটি বিদ্বেষ জার্মানদের ভেতর হিটলার ছড়িয়ে দিয়েছিলেন, এবং সেই বিদ্বেষ জার্মানদের একাংশ, একটা বড় অংশ বিশ্বাস করতে শুরু করেছিল যে ইহুদিরা নিশ্চয়ই খুব খারাপ, ওদের জন্যই জার্মানির কোনো উন্নতি হচ্ছে না। এবং এই বিদ্বেষ ছড়িয়ে দিয়ে হিটলার জার্মানিতে এথনিক ক্লিনজিং শুরু করেছিলেন, ইহুদিদের গ্যাস চেম্বারে করেছিলেন। দেখুন এখানে ঠিক নরেন্দ্র মোদী, যিনি হিটলারের মানে কি বলবো নতুন অবতার যিনি হিটলারের, সেই নরেন্দ্র মোদী একটি ধারণা বারবার বারবার প্রতিষ্ঠা করতে চাইছে যে এখানে মুসলমানদের জন্য জনসংখ্যার ভারসাম্য বিনষ্ট হচ্ছে। ফলে এবং মুসলমান মানেই সে বাংলাদেশি নয় পাকিস্তান, ফলে ভারতবর্ষের মুসলমানদের কোনো জায়গা নেই। বারবার বারবার এটা প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, এবং এই কাজে পশ্চিমবঙ্গকে তারা বেছে নিয়েছে। একটা প্রচার দীর্ঘদিন ধরে চলছে, বিজেপি করছে, আরএসএস করছে, যে পশ্চিমবঙ্গটা কি পাকিস্তান হয়ে যাচ্ছে, এই কাশ্মীর হয়ে যাচ্ছে। এত প্রচার হলো, পশ্চিমবঙ্গ কিন্তু কাশ্মীর হলো না, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেই রয়েছে। এই যে বিবেক অগ্নিহোত্রী নামক যে ব্যক্তিটি একটি চলচ্চিত্র করছেন, তাতে বলা হচ্ছে, যেটা বিজেপি আরএসএস বহুদিন ধরে বলছে, যে পশ্চিমবঙ্গে নাকি দুর্গাপুজো হয় না। বিবেক অগ্নিহোত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি, কিছুদিন পরে কলকাতায় দুর্গোৎসব, উনি আসুন, আমাদের আতিথেয়তা গ্রহণ করুন, উনি কলকাতায় থাকুন, কলকাতার দুর্গোৎসব দেখুন, দুর্গাপুজো কার্নিভাল দেখুন। উনি বুঝতে পারবেন যে কলকাতায় এবং সারা পশ্চিমবঙ্গে কি ধুমধাম ঘটা করে দুর্গাপুজো হয়। দয়া করে এসব মিথ্যে প্রচার করবেন না, উনি বলছেন। এবং এটা বিজেপি আরএসএস দীর্ঘদিন ধরে বলছে। বিজেপি তো বলেই যে হিন্দু ক্ষেত্রে মে হয়, হিন্দুরা কি ভীষণভাবে আক্রান্ত পশ্চিমবঙ্গে। বিবেক অগ্নিহোত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি, উনি আমাদের সঙ্গে চলুন, দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আসুন, বুঝবেন যে পশ্চিমবঙ্গে হিন্দু আক্রান্ত নয়। পশ্চিমবঙ্গে দোল হয়, দুর্গোৎসব হয়, ঈদ হয়, সব হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ সব ধর্মের উৎসব হয়, সম্প্রীতির পরিবেশে সেই উৎসব হয়।
মিথ্যা কথাগুলি বারবার প্রচার করে কিছু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা একটা ফ্যাসিস্ট কায়দা। মিঠুন চক্রবর্তী বলেছেন 46-এর এই যে ভয়াবহ ঘটনা, নিশ্চয়ই ভয়াবহ ঘটনা। 46-এর দাঙ্গাকে কেউ সমর্থন করে না, এটা দেখাবে না? হ্যাঁ, দেখাতে হলে তো ইতিহাসের সত্যটাও বলতে হবে। বলতে হবে যে দ্বিজাতি তত্ত্বের মানে ওই দাঙ্গার জন্য একা মুসলমানরা দায়ী, একা মুসলিম লীগ দায়ী, এটা বললে তো হবে না। বলতে হবে স্বাধীনতার আগে দ্বিজাতি তত্ত্বের কথা যেমন মুসলিম লীগ বলেছিল, আর কে বলেছিল? আর বলেছিলেন সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, যাকে মাথায় রেখে নরেন্দ্র মোদীরা পুজো করেন। তিনি দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন, তিনিও ভারত ভাগের কথা বলেছিলেন। মুসলিম লীগের পাশাপাশি তিনিও দেশ ভাগের জন্য দায়ী। আর বলেছিলেন কারা? আর বলেছিলেন আরএসএস এর সেই সময় দুই নেতা কেশব হেডগেওয়ার, কেশব বলিরাম হেডগেওয়ার এবং মাধব সদাশিব গোয়ালকার, এরাও বলেছিলেন। ফলে এই সত্যটাও তো বলতে হবে। শুধু মুসলিম নেতাদের বা মুসলিমদের কাঠগড়ায় তুললে তো হবে না। বলতে হবে যে ধর্মান্ধ এই হিন্দু নেতারাও দায়ী ছিলেন দেশভাগের জন্য। তাদের উস্কানির ফলে, তাদের এই দ্বিজাতি তত্ত্বের কথা বলার ফলে পশ্চিমবঙ্গ বাংলা, তখনকার অবিভক্ত বাংলা এবং পাঞ্জাবকে দাঙ্গার আগুনে পুড়তে হয়েছে, সেটাও বলতে হবে। আজ যখন বেঙ্গল ফাইলস বানাচ্ছেন এই বিবেক অগ্নিহোত্রী নামক ব্যক্তি, তখন তাকে তো মণিপুর ফাইলস বানাতে কথা বলা হবে না কেন? মণিপুর ফাইলস বানান, সত্যটাকে প্রকাশ করুন যে 2 বছর 1.5 বছর ধরে নরেন্দ্র মোদী ওখানে যাননি, যাওয়ার সাহস করেননি। মণিপুর জ্বলছে এখনো, সেখানে মুখ্যমন্ত্রীকে বাংকার বানিয়ে থাকতে হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংকার বানাতে হয় না। বলবেন না কেন যে বিলকিস বানুকে ধর্ষণ করা হয়েছিল গুজরাটে ওই ভয়াবহ দাঙ্গার সময়? বলবেন না কেন যে বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি দেওয়া হয়, যখন মুক্তি দেওয়া হয় তখন তাকে মালা পরিয়ে সাদরে অভ্যর্থনা জানায় ওই বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা? বলবেন না কেন? সেই সত্যটাও তো বলতে হবে বিবেক অগ্নিহোত্রীকে, তবে আমরা বুঝবো ওনার জাগ্রত বিবেক। আর যদি না বলতে পারেন তাহলে বুঝবো ওনার বিবেক বিজেপির কথায় জাগে, অন্য সময় ঘুমিয়ে থাকে। সত্য কথা বলতে শিখুন। ফ্যাসিস্টরা মিথ্যাকে বারবার প্রচার করে তাকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে চায়। তার বিরুদ্ধে আমরা সরব হব। ব্যক্তি বিবেক অগ্নিহোত্রী, তিনি যা খুশি বানাতে পারেন, তা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। কারণ এই ধরনের প্রচারমূলক সিনেমাগুলো এবং বিভ্রান্তি মিথ্যায় ভরা সিনেমাগুলো মানুষ তার ব্যক্তিগত জীবন দিয়ে বিচার করে, তারা খুব একটা দেখে বলে আমার মনে হয় না। এর আগেও তিনি এই ধরনের চলচ্চিত্র বানিয়েছিলেন, কলকাতায় মুক্তি পেয়েছিল। শুনেছি বিজেপির লোকেরা দল বেঁধে টিকিট কেটে দেখতে গিয়েছিল, কিন্তু আর কেউ বিশেষ দেখেছিল বলে আমি জানি না, আমি অন্তত জানি। ফলে বেঙ্গল ফাইলস মুক্তি পেলেও বাংলাই থাকবে, সেটা বিবেক অগ্নিহোত্রীর কথা মতো সেটা কাশ্মীর হয়ে যাবে না। কিন্তু এই যে ফ্যাসিস্টদের এই যে কার্যকলাপ, এই যে মিথ্যাকে বারবার সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। হ্যাঁ, নিশ্চয়ই একজন শিল্পীর স্বাধীনতা থাকবে, কিন্তু যিনি শিল্পের ভরণ করে দাঙ্গা ছড়ানোর চেষ্টা করেন তিনি শিল্পীও নন, তার সৃষ্টিটা, তিনি শিল্পী তো ননই, তার সৃষ্টিটাও শিল্প নন। ফলে তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে, আমাদের প্রতিবাদ জারি থাকবে। এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। শুনলেন আমাদের বক্তব্য। আর একটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক বলে তাদের উপরে বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, আপনারা সকলে ব্যক্তিগত এগুলো গভর্নমেন্ট সরকার যেখানে আছে সেখানে আমরা আজকে এরও তীব্র বিরোধিতা করছি। এর সাথে অন্যান্য যে পরিকল্পনা এনাদের রয়েছে, আমরা এক কথা বলতে চাই যে পশ্চিমবাংলার মানুষ সেই পরিকল্পনাগুলোকে একেবারে বাতিল করে দেবে, কোনোটাই গ্রহণ করবে না। নমস্কার। এবার আপনাদের কাছে আমরা প্রশ্ন চাই, আপনারা প্রশ্ন করলে আমাদের পক্ষ থেকে উত্তর দেবেন। আমাদের
শোভন ভট্টাচার্য। না, আমরা কোনো সিনেমা ব্যান করার আবেদন জানাচ্ছি না। আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ এই সিনেমাকে এমনিতেই দেখবে না। আমরা মনে করি যে বিবেক অগ্নিহোত্রী যেটা করছেন সেটা প্রচার পাওয়ার জন্য নিছকই একটা চেষ্টা। ওনার যদি সিনেমার টিজার দেখানোতে সমস্যা হতো, উনি শুভেন্দু অধিকারীর বাড়ি চলে যেতে পারতেন, রুদ্রনীল ঘোষের বাড়ি চলে যেতে পারতেন। এই নাটকের তো কোনো অর্থ ছিল না। নাকি শুভেন্দু অধিকারী ওনাকে বাড়িতে ঢুকতে দেয় না? দেখুন, যেটা অনন্যাদি বললেন বা সৈকতদা বললেন, বিবেক অগ্নিহোত্রী আজকে যেসব সিনেমা বানান সেটা প্রত্যেকটাই বানান একটি রাজনৈতিক উদ্দেশ্যে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন তার একটা অন্য আমি একটা কথা মনে করি। বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর ফাইলস বানিয়েছিলেন, কাশ্মীরে বিজেপি হেরেছে। কেরালা স্টোরি হয়েছিল, কর্ণাটকে হেরেছে। বিবেক অগ্নিহোত্রীর সিনেমা যত দেখাবে এবং যদি পার্টি অফিস থেকে দেখায় তাহলে 2026-এর নির্বাচনের ফলাফল যেন এখন থেকেই ভেবে রাখবে। একজন শিল্পীর তো বাক স্বাধীনতা আছে, সেক্ষেত্রে তুমি তার মধ্যে ছবি করেছিলেন। সত্য ইতিহাস তুলে ধরার জন্য আপনারা কি বিকল্প কোনো প্রচারণার জন্য সিনেমা বা কিছু করতে চাইবেন বা প্রচার করবেন? আমরা ইতিমধ্যেই দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে অনেকগুলো এআই ভিডিও তৈরি করেছি, সেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে। আপনি চাইলে আমরা নিশ্চয়ই পাঠিয়ে দেব। আমরা এটা বিশ্বাস করি যেটা অনন্যাদি বলেছেন যে উনি বিকৃত ইতিহাস বলছেন, সেটা খুব দুঃখজনক। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। আপনার বসে থাকি, পেছনের লোকরা দাঁড়া। পিছিয়ে এসো, দাঁড়া।